Feel the real fear with us. স্বাগতম প্রিয় লিসেনার্স আমাদের হরর নাইট এপিসোডের পঞ্চম আয়োজনে। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন জুবাইর আহমেদ ভাই। ওনার বাড়ি শরীয়তপুর জেলার সখীপুর থানার সখীপুর ইউনিয়নের একটি গ্রামে। উনি বর্তমানে একজন রেমিটেন্স যোদ্ধা ভাই হিসাবে সৌদি আরবে রয়েছেন। তো উনি যে ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন, ঘটনাটি ঘটেছিল 2018 সালের দিকে। ওনার নিজের গ্রামেরই একজন লোকের সাথে ঘটেছে, আর যার সাথে ঘটনাটা ঘটেছে তার নাম হচ্ছে মোহাম্মদ হোসেন ভাই। তিনি সম্পর্কে ওনার ভাই লাগেন। তো তিনি ছিলেন একজন দিনমজুর এবং তার পরিবারে তার মা, তার স্ত্রী আর একটি ছেলে সন্তান ছিল। তিনি 2015 সালে খুলনার চিলাবাজার নামক এলাকায় বিয়ে করেন। তার শ্বশুরবাড়ি এলাকার লোকেরা মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। তো সেই সূত্রে তিনিও মাঝে মাঝে তাদের সাথে মাছ ধরতেন। মোট কথা হলো, তিনি যখন যে কাজই পেতেন সেটাই করতেন। প্রিয় লিসেনার্স, আমরা সবাই জানি সুন্দরবনের দুবলাচর নামক যে এলাকাটা রয়েছে, ওই এলাকায় অনেক জেলে মাছ ধরে কিছুটা সময়ের জন্য, আবার ওইখানে শুটকি উৎপাদন করে। তারা সাগর থেকে মাছ ধরে এনে ওইখানে শুটকি উৎপাদন করে, তারপর বিভিন্ন শহরে শুটকি বিক্রি করে। জেলেরা 6 মাস 7 মাসের জন্য ওখানে স্থায়ীভাবে বসত শুরু করেন আর কি। তো মোহাম্মদ হোসেন ভাই এর শ্যালকরাও এই শুটকি মাছের কাজে দুবলার চলে যেতেন। সেই সূত্রে মোহাম্মদ হোসেন ভাই তাদের সাথে দুবলার চলে যান শুটকি মাছের কাজে। ঘটনা সেখান থেকেই শুরু। দুবলার চরে অনেক জেলে থাকার জন্য ঘর তোলেন আর কি। তো মোহাম্মদ হোসেন ভাইদের ঘর তোলার জন্য যেই জায়গাটা ওনারা পান, ওই অল্প সময়ের জন্য আর কি, চরের একেবারে শেষের দিকে। তাদের পর আর কারো ঘর ছিল না। প্রথম দিক তাদের বেশ কিছুদিন ভালোই কাটে। হঠাৎ একদিন সকালে উঠে দেখে তাদের যেখানে মাছগুলো শুকাতে দেয়া, অনেকগুলো মাছ আধা খাওয়া অবস্থায় পড়ে আছে, এদিক সেদিক ছিটানো। দেখেই বোঝা যাচ্ছিল যে কোনো প্রাণী আধা খেয়ে ছড়িয়ে রেখেছে। তারা চিন্তা করে হয়তো কোনো প্রাণী খেয়েছে। সেদিনের মতো তারা সাগরে মাছ ধরতে চলে যায়। পরের দিন ঠিক সকালে উঠে দেখতে পায় একই ঘটনা, মাছগুলো কে যেন অর্ধেক খেয়ে ছড়িয়ে রেখেছে। এটা দেখে তাদের দলের সবাই মন খারাপ করে বসে থাকে, কিন্তু কি আর করার, সেদিনের মতো তারা আবারও সাগরে চলে যায়। পরের দিন সকালে উঠে দেখতে পায় একই ঘটনা, আবারও সেম ভাবে মাছগুলো অর্ধেক খেয়ে ছড়িয়ে রেখে গেছে। মানে পুরোটাও যদি খেত একটা কথা ছিল, মানে একটি মাছের পুরোটা খাচ্ছে না, অর্ধেক অংশ খাচ্ছে। এগুলো দেখে তারা খুবই মনে কষ্ট পায়। তারা গরিব মানুষ, এভাবে যদি মাছ নষ্ট হতে থাকে তাহলে তাদের খুবই খারাপ লাগবে, এটাই স্বাভাবিক। আর এভাবে কষ্ট করে ধরা মাছ কেউ এভাবে নষ্ট করে যে রেখে যাবে, এটা তারা কোনোভাবে মানতে পারছিল না। তারা সিদ্ধান্ত নেয় যে 2 জন করে রাত্রে পাহারা দেবে। যে 2 জন রাত্রে পাহারা দেয় তাদের নাম হলো সুজন এবং শরীফ। মোহাম্মদ হোসেন ভাইয়ের শ্যালকের নাম সুজন, সে পাহারা দেয়। কথা মতো তারা রাতের খাবার খেয়ে মাছ যেখানে শুকাতেন তার কাছাকাছি একটা জায়গায় একটা ঘরের মতো বানিয়ে শুয়ে পড়ে। মাঝ রাতে মোহাম্মদ হোসেন ভাইয়ের শ্যালকের ঘুম ভেঙে যায়। সে শুনতে পায় কিছু একটা হাঁটাহাঁটি করে ওই ঘরের পাশে। তিনি তার সাথে শরীফ ভাইকে ঘুম থেকে উঠান। তারা 2 জন লাইট নিয়ে বের হয়ে দেখতে পায় মানুষের মতো শরীর, কিন্তু মাথাটা অনেকটা কুমিরের মতো একটা প্রাণী। এটা দেখে তারা 2 জন ভয়ে চিৎকার দিয়ে ওঠে। তখন ওই প্রাণী জঙ্গলের দিকে চলে যায়। তাদের চিৎকার শুনে বাকি সবাই ঘুম থেকে ওঠে এবং তাদের কাছে আসে। তারা এসে কিছুই দেখতে পায় না। তারপর সুজন ভাই সবাইকে বলে যে কি দেখেছে তারা। সেদিনের মতো তাদের কোনো সমস্যা হয়নি, মানে মাছ টাছ আর কেউ কিছু খেতে পারেনি। সবাই তাদের এই বলে সান্ত্বনা দেয় যে তোরা ভুল দেখেছিস, হয়তো কোনো জঙ্গলের প্রাণী দেখেছিস। পরের দিন তারা সাগরে মাছ ধরতে চলে যায়। মাছ ধরে এসে খাওয়া দাওয়া করে চিন্তা করে রাত্রে কারা পাহারা দেবে। তো ওই দিনের মতো কেউ রাজি হচ্ছিল না পাহারা দেওয়ার জন্য। পরে এই মোহাম্মদ হোসেন ভাই আর তার সাথে একজনকে নিয়ে তারা 2 জন পাহারা দিতে শুরু করে। তাদের সাথে তারা একটি মাছ ধরার জন্য টেটা, অনেকে তো টেটা আমরা চিনি, সেই টেটা এটা নেয়। তারা 2 জন খাওয়া দাওয়া করে ওই ছোট্ট ঝুপড়ি ঘরের ভেতর থাকার জন্য চলে যায়। হঠাৎ রাতের বেলা, মধ্যরাতের দিকে মোহাম্মদ হোসেন ভাইয়ের ঘুম ভেঙে যায় এবং শব্দ পায় যে বাইরে কিছু যেন শব্দ হচ্ছে। তিনি তার সাথের জনকে ডাকেন না। তিনি ভাবেন যেহেতু একটি বন্য প্রাণী, তো আমি দাঁড়িয়ে দেব, সেটা চলে যাবে। মোহাম্মদ হোসেন ভাই তার সাথে একটি লাইট নেন এবং সেই মাছ ধরার যন্ত্র বা টেটাটাও সাথে নেন। তিনি
এটা নিয়ে বের হন ঘর থেকে এবং বের হয়ে দেখতে পান মানুষের মতো কিছু একটা তার দিকে পিঠ করে দাঁড়িয়ে মাছের চট থেকে মাছ তুলে তুলে খাচ্ছে। উনি দূর থেকেই ডাক দেয়, এই কে রে? তখন দেখতে পায় যে ওই প্রাণীটি ঘুরে ওনার দিকে তাকিয়েছে। তখন হোসেন ভাই দেখতে পান যে তার চোখগুলো, মানে ওই প্রাণীর চোখগুলো আগুনের মতো জ্বলছে। আর এই প্রাণীটার মুখটা তার যে শ্যালক যেভাবে বলেছিল যে কুমিরের মতো, ঠিক হুবহু সেরকমই। ওই প্রাণীটি তার দিকে ঘুরে তাকাতেই তিনি হালকা ভয় পান। তিনি ভয় পেয়ে হাতে যে ট্যাটাটা ছিল ওইটা ওই প্রাণীর দিকে ছুঁড়ে মারে, আর ওই ট্যাটাটা ওই প্রাণীটির হাতে গিয়ে ঢোকে। প্রাণীটি হঠাৎ করে প্রচণ্ড জোরে একটা চিৎকার দেয় এবং ওই ট্যাটা সহ দৌড়াতে দৌড়াতে, মানে হাতের সাথে তো বিঁধে গেছে, জঙ্গলের দিকে চলে যায়। তারপর তিনি তার সাথের জনকে ঘুম থেকে ডেকে তোলেন, ঘুম থেকে তুলে তাকে সব কথা বলেন। সবাই শুনে খুব ভয় পেয়ে আঁতকে ওঠে। সবাই যার যার মতো আবার শুয়ে পড়ে। পরের দিন সকালে তারা আবার সাগরে চলে যায় মাছ ধরতে। তাদের সাথে মোহাম্মদ হোসেন ভাইও সাগরে যান। তাদের সাথীরা হঠাৎ করে লক্ষ্য করে কি যে হোসেন ভাই যে জালে যে মাছ আটকা পড়ছে সেখান থেকে কাঁচা মাছ নিয়ে মুখের ভিতর ভরে দিচ্ছে। এটা দেখে সবাই অবাক হয় এবং তার শ্যালক তাকে গিয়ে গায়ে টাচ করে বলে, ভাই এটা আপনি কি খাচ্ছেন? হোসেন ভাই তার শ্যালকের দিকে এমনভাবে ঘুরে তাকায় যে ওনার শ্যালক দেখে ভয় পেয়ে যায়। হোসেন ভাই মাছ মুখে রেখেই হা হা করে হাসতে থাকে। সবাই এটা দেখে অবাক হয়ে যায়। হঠাৎ করে মোহাম্মদ হোসেন ভাইয়ের কি হলো সবাই ভাবতে থাকে। হঠাৎ করে উনি বলতে থাকে, আমাকে মাছ খাওয়া আটকাবি না, তাহলে তোদের অনেক খারাপ হবে। কালকেও আমার গায়ে এই হোসেন ট্যাটা ছুড়ে মেরেছিল, তাই দেখতে পাচ্ছিস যে ওর কি সাজা দিচ্ছি আমি। তোরা যদি বিরক্ত করিস আমাকে, তোদেরও একই রকম সাজা দিব। এ কথা শুনে নৌকায় থাকা সবাই বুঝতে পারে যে মোহাম্মদ হোসেন ভাইয়ের উপর কিছু একটা ভর করেছে। তাদের সাথে থাকা একজন বয়স্ক লোক কোনো রকম দোয়া পড়ে তার গায়ে ফু দেয়। হোসেন ভাই আস্তে আস্তে শান্ত হয়ে যায়। তারা ওই দিনের মতো আর বেশি মাছ ধরতে পারে না। তারা সাগর থেকে চলে আসে। বাড়িতে আসার পর দেখতে পায় মোহাম্মদ হোসেন ভাই অনেক পাগলামি করছে, তাকে আটকেই ধরে রাখা যাচ্ছে না। আর তিনি বলছেন, আমাকে ছেড়ে দে, আমি চলে যাব এখান থেকে। এরকম পাগলামি দেখে তার শ্যালক সাথে করে তাকে বাড়িতে নিয়ে যান। তার শ্বশুর বাড়ি থেকে আবার তাকে তাদের গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। তাকে তার বাড়িতে নিয়ে আসার পর সে অনেক পাগলামি করতে থাকে। পরের দিন ওনাদের গ্রামের মসজিদের ইমাম সাহেবকে নিয়ে আসা হয়। ইমাম সাহেব এসে ওনাকে অনেক দোয়া পরে ফু দিচ্ছেন, পানি পড়া দিয়ে যান এবং আর বলেন কোনো ভালো কবিরাজ দেখাতে, কারণ স্থায়ী সমাধানটা হুজুর করতে পারবেন না। আর ইমাম সাহেব এই জিন ভূত রিলেটেড কাজ করেন না, হালকা ঝাড়ফুঁক করেন আর কি। আর তিনি এইসব বিষয়ে অবগতও নন বা এইসব বিষয়ে ওনার জ্ঞানও নাই। এদিকে মোহাম্মদ হোসেন ভাই অনেক পাগলামো করতে থাকে। একদিন রাত্রে তার বউ হঠাৎ ঘুম থেকে উঠে দেখতে পায় যে হোসেন ভাই ঘরে নাই। তো উনি তো চিৎকার করে ডাকতে থাকেন। তার চিৎকার শুনে এই হোসেন ভাইয়ের আম্মা দৌড়ে আসেন। এসে শুনতে পান যে মোহাম্মদ হোসেন ভাই ঘরে নাই। পরে তাদের প্রতিবেশী 3-4 জন পুরুষ লোক লাইট নিয়ে খুঁজতে বের হয়। খুঁজতে খুঁজতে তারা গিয়ে দেখতে পায় যে ফসলের যেই মাঠ আর কি, সেখানে সে শুয়ে আছে, মানে হোসেন ভাই শুয়ে আছে। তাকে সেখান থেকে ধরে নিয়ে আসা হয়। তার গায়ে অনেক কাদা মাখা ছিল, সব পরিষ্কার করে তাকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়। পরের দিন গ্রামে সেই হুজুর ওনাদের বাড়িতে এসে বলেন যে আপনারা কি কোনো কবিরাজ পেয়েছেন? না পেয়ে থাকলে আমার পরিচিত একজন লোক আছে, তাকে আমি নিয়ে আসতে চাই। পরে মোহাম্মদ হোসেন ভাইয়ের আম্মু তাকে বলেন যে নিয়ে আসতে। তার 2 দিন পর হুজুর একজন লোক নিয়ে আসে এবং এসে বলেন যে তিনি আমার বন্ধু, তিনি আপনার ছেলের চিকিৎসা করবেন। কবিরাজ ওই দিন রাত্রে এই হোসেন ভাইয়ের বাসায় আসন বসায় এবং আসনে মোহাম্মদ হোসেন ভাইকে সামনে নিয়ে তিনি ওনার রিচুয়াল শুরু করেন। কবিরাজ তার মতো করে রিচুয়াল করতে থাকে। একটা সময় হোসেন ভাইয়ের শরীরে সেই জিন ভর করে এবং এসেই হোসেন ভাইয়ের শরীরের ভেতর থেকে ওই জিনটি কবিরাজকে বলতে থাকে, এই তুই আমাকে ডাকছিস কেন? কবিরাজ বলেন, তুই কে, কেন এই ছেলেকে এত কষ্ট দিচ্ছিস? পরে ওই জিন বলে, আমি জঙ্গল এবং পানিতে উভয় জায়গায় থাকি, আমি হচ্ছি উভচর জিন, এবং ও কেন আমার দিকে টেটা ছুঁড়ে মারলো? আমি তো কিছু করিনি, আমি শুধু ওদের মাছ খেয়েছি, আর এটা আমার খাবার, আমি এটা খাই, তাই বলে কেউ আমাকে এত কষ্ট দেবে? ও টেটা ছুঁড়ে মারবে? ও তো আমাকে ভয় দেখাতে পারতো। এর আগের দিনও তো ওরা যখন চিৎকার দিল আমি চলে গেছি, আমি কি ওদের আক্রমণ করছি? কিন্তু ও আমার দিকে টেটা ছুঁড়ে মেরেছে। ও আমাকে এত কষ্ট দেবে আর আমি ওকে ছাড়বো না, তা তো হবে না। ওকে আমি নিয়ে যাব, তুই কিছুই করতে পারবি না। এই বলে চুপ হয়ে যায়।
কবিরাজ তার গায়ে অনেক পানি পড়া ছিটে থাকে, কিন্তু সে আর কিছুই বলে না। কবিরাজ অনেকক্ষণ চেষ্টা করেও আর কোনো কথা তার মুখ দিয়ে বলাতে পারেনি। পরে কবিরাজ তার গায়ে ঝাড়ফুঁক করে পানি পড়া এবং তার মতো করে রিচুয়াল করে যান, রুকিয়া করে যান এবং হোসেন ভাই পরিবারকে কিছু আমল দিয়ে যান যে এগুলো সবসময় করতে হবে। আর হোসেন ভাইকে যেন সবসময় ওরা চোখে চোখে রাখেন এবং ওনাকে যেন দূরে যেতে না দেন। আর ওই জিনটা সহজে হোসেন ভাইকে ছেড়ে যাবে না। তবে এই আমলগুলো যদি পরিবারের সদস্য করতে থাকে তাহলে ওই জিনটা খুব একটা কাছে এসে বিরক্ত করতে পারবে না। এই বলে ওই কবিরাজ চলে যান। এর কিছুদিন পর মোটামুটি এর মধ্যে কিন্তু হোসেন ভাই মোটামুটি ভালো ছিলেন, আর আস্তে আস্তে মোটামুটি সুস্থতার দিকে যাচ্ছিলেন হোসেন ভাই। মানে পরিবারের সদস্যরাও ওনারা আমল করছিলেন, হোসেন ভাই যখন একটু সুস্থ হলেন তো উনিও আমল করছিলেন। এভাবে সময় ভালোই কাটছিল। 4-5 মাস একদম স্বাভাবিক হয়ে যায় সবকিছু, সবাই মনে করেন একদম ঠিকঠাক হয়ে গেছে। হঠাৎ করে এই হোসেন ভাই দেখতে পান যে উনি যেই আমলগুলো করতেন, এই আমলগুলো লেখা ছিল অনেকগুলো, এই জিনিসগুলো পাওয়া যাচ্ছে না। তো তার ওয়াইফকে জিজ্ঞেস করেন যে এগুলো দেখেছে কিনা। তার ওয়াইফ বলে না, তো এগুলো কিছু দেখিনি। তারা এটা নিয়ে খুব বেশি চিন্তা করে না, তারা চিন্তা করে সব ঠিক হয়ে গেছে, এখন তো সব নর্মালি চলছে, এখন আর চিন্তার তো কিছু নাই। তো এইভাবে দুদিন যাওয়ার পর হঠাৎ একদিন সন্ধ্যাবেলা মোহাম্মদ হোসেন ভাই তার বউকে বলেন আমি একটু বাজারে যাই, তাড়াতাড়ি ফিরে চলে আসবো আর কি, তুমি চিন্তা করো না। এই বলে তিনি বাজারে চলে যান। এদিকে হোসেন ভাইয়ের বউ দেখতে পান রাত 12টা বেজে গেছে, কিন্তু তার স্বামী এখনো ঘরে ফিরে নেই। এটা দেখে তিনি তো তার ফোনে কল দিতে থাকেন। ফোনে রিং হচ্ছে কিন্তু কল রিসিভ করছে না। তিনি তার শাশুড়িকে বলেন যে তার হাজব্যান্ড এখনো বাড়িতে ফেরেনি। যাদের সাথে বাজারে গিয়েছিল সবাইকে জিজ্ঞেস করে, সবাই বলে তো হোসেন তো অনেক আগে চলে এসেছে বাজার থেকে বাড়িতে। এদিকে হোসেন ভাইয়ের ওয়াইফ তো চিন্তা করতে লাগলেন এবং তিনি পরে ভাবলেন হয়তো আরও রাত করে উনি বাড়ি ফিরবেন, কোথাও গিয়েছেন হয়তো, এই ভেবে তিনি শুয়ে পড়েন। ওনাদের গ্রামে ঢোকার মাথায় একটি ছোট লম্বা ব্রিজ আছে। এই ব্রিজটি লম্বায় 20 ফুট হবে সর্বোচ্চ। ওইখানে হালকা পানি থাকে ব্রিজের নিচে। সকালে মোহাম্মদ হোসেন ভাইয়ের বউ ঘুম থেকে উঠে শুনতে পান গ্রামের মানুষ বলা বলি করছে ওই ব্রিজের নিচে কাকে যেন দেখা গেছে। সবাই গিয়ে দেখতে পায় পা উপর দিকে করে কোনো একটা মানুষকে পানির নিচে মাথা ঢুকিয়ে দাঁড় করিয়ে রেখেছে। সবাই ধরাধরি করে তুলে দেখতে পায় এটা আর কেউ না, এটা হোসেন ভাই। এটা দেখে সবাই অবাক তো হয়, সবার মনও খারাপ হয়ে যায়। হোসেন ভাই আর পৃথিবীতে নেই। সবাই মিলে তাকে দাফন করে যে যার মতো বাড়িতে চলে যায়। তারপর ওই কবিরাজ বলেন যে আচ্ছা, আমি যেই আমলগুলো দিয়েছিলাম, কিছু জিনিস লিখে দিয়েছিলাম, এগুলো কি আপনারা হারিয়ে ফেলেছিলেন? তখন তার ওয়াইফ বলে হ্যাঁ, এগুলো তো হারিয়ে ফেলেছিলাম, হঠাৎ করে কেন যে হারিয়ে গেল বুঝতে পারলাম না। এরপর ওই কবিরাজ বলেন এই কারণে এই সমস্যাটা হয়েছে। আমি বলেছিলাম হোসেন ভাই যেন সবসময় এই আমলগুলো করেন এবং আপনাদেরকে সতর্ক থাকতে হবে। এই কারণেই ওই জিনটি সুযোগ পেয়ে যায় তার কাছে আসার। যাই হোক, এভাবে কেটে যায় বেশ কিছু দিন। অনেকদিন পরে ওনাদের গ্রামের মানে হোসেন ভাইদের গ্রামের একজন বয়স্ক লোক, তার নাম ছিল মানিক মিয়া। সে একদিন বাজার থেকে আসে, সাথে কাঁচা মাছ বাজার এগুলো নিয়ে আসছিল আর কি। ওই ব্রিজ আসার পর দেখতে পায় কেউ একজন ব্রিজের সাথে হেলান দিয়ে বসে আছে। তিনি কাছে আসতেই ডাক দিয়ে বলে ওখানে কে বসে আসছ রে? কিন্তু কেউ কোনো কথা বলে না। এক পর্যায়ে ওই লোকটি উঠে দাঁড়ায়, উঠে দাঁড়িয়ে মানিক মিয়ার সামনে এসে দাঁড়িয়ে বলে কি মানিক চাচা, আপনার সাথে থাকা মাছ আমাকে দিয়ে যান। মানিক মিয়া দেখতে পায় এটা আর কেউ না, এটা হলো এই যে হোসেন ভাই। তিনি তখন চিন্তা করেন আরে হোসেন তো মারা গেছে, তাহলে এইটা কি? তিনি এটা দেখে অনেক ভয় পান এবং মনে অবশ্য সাহস রেখেছিলেন। তিনি তো গ্রামের মানুষ, তিনি জানতেন যে রাতের বেলা এরকম ভূত প্রেত সামনে কিছু পড়লে মাছ যদি চাই দিয়ে দিতে হয়, দিলে ক্ষতি করে না, তো না দিলে ক্ষতি করে। এই কথা চিন্তা করে তিনি সাহস করে ওই অবয়বকে বলেন আমি এখানে মাছ দিতে পারবো না, তোর যদি খেতে ইচ্ছা হয় আমার সাথে চল, আমার বাসায় চল, আমি তোকে রান্না করে দিব। এই বলে মানিক মিয়া হাঁটা ধরে পিছন থেকে ওই অবয়ব মানিক মিয়াকে ডাকতে থাকে এবং বলে মানিক চাচা মাছ দিয়ে গেলে না, তোমার কিন্তু বড় ক্ষতি হয়ে যাবে, এখনো সময় আছে, মাছ দিয়ে যাও। মানিক চাচা ওইদিকে কান্না দিয়ে জোরে জোরে দোয়া পড়তে থাকে আর হাঁটতে থাকে। একটা সময় তিনি তার বাড়ি চলে আসেন। বাড়ি এসে মানিক মিয়া তার স্ত্রীকে বলেন এরকম আমার সাথে দেখা হয়েছে হোসেনের অবয়বে কারো একটা, এবং তার স্ত্রী অনেক ভয় পেয়ে যান এবং দোয়া দুরুদ করে তাকে ফু দেন এবং লবণ পড়া খাওয়ান, গ্রামে যেটা হয় আর কি। কিন্তু
এই যে মানিক চাচা, ওনার কিন্তু মাথায় ছিল যে মাছ দিতে হবে। উনি এইভাবে মাছ দেন নাই, কারণ হলো মাছ দেওয়ার পরে যদি আবার ওটা আবার পিছু লাগে, আবার মাছ চায়, তখন কি করবেন? তখন তো আবার ঝামেলা হবে। আর মাছ দেওয়ার পরেও তাকে ছাড়বেন না এমন নিঃশর্ত তো দেওয়া যায় না। এই জন্য মাছের লোভে লোভে বাড়ি পর্যন্ত নিয়ে আসেন, পরে মানিক চাচা আর মাছ দেন নাই। আসলে এটাও উনি কাজটা ভালো করেন নাই। তো ওই দিনের মতো মানিক চাচা তার স্ত্রী খেয়ে দিয়ে শুয়ে পড়েন, রাতের কোনো সমস্যা হয় না। তারপরের দিন রাতের বেলা এই মানিক চাচা হঠাৎ ওয়াশরুমে যাওয়ার জন্য ওনার জরুরত দেখা দেয়। তো তিনি তার স্ত্রীকে বলেন যে আমি ওয়াশরুমে যাচ্ছি, তুমি থাকো। এই বলে এই মানিক মিয়া লাইট নিয়ে ওয়াশরুমে চলে যান। অনেকটা সময় হয়ে যায় কিন্তু মানিক মিয়া ঘরে ফেরে না। তার ওয়াইফ এটা দেখতে পেয়ে তিনিও ওয়াশরুমের দিকে যান। গিয়ে দেখতে পান ওয়াশরুমে কেউ নেই, শুধু লাইট পড়ে আছে। ওইখানে কিন্তু মানিক মিয়া ওয়াশরুমে নেই। তিনি তার পাশের বাড়ির লোকদের ঘুম থেকে তুলে সবাইকে নিয়ে খুঁজতে থাকেন। মানিক মিয়াকে খুঁজতে খুঁজতে কোথাও তাকে দেখতে পাওয়া যায় না। একটা সময় সবাই চিন্তা করে যে আজকের মতো থাক, সকাল হলে দেখা যাবে যে উনি কোথায় চলে গেছেন। সকাল হতে না হতেই এলাকায় কান্নার চিৎকার শোনা যায়। মানিক মিয়াকে নাকি সেই ব্রিজের নিচে পা উপরের দিকে এবং মাথা নিচের দিকে দিয়ে পার নিচে ঢুকিয়ে রাখা হয়েছে, এমন অবস্থায় গ্রামের লোকজন দেখতে পেয়েছিল। সবাই সেখানে জড়ো হয়, মানিক মিয়াকে উদ্ধার করে এবং দেখতে পায় যে উনি দুনিয়াতে নেই। তাকেও গোসল করিয়ে জানাজা পড়িয়ে কবর দিয়ে দেওয়া হয়। এরপর রাতে ওই ব্রিজ দিয়ে যেই আসতো সেই নাকি শুনতে পেত ব্রিজের নিচে কেউ কান্না করে। এই ভয়ে রাতের বেলা কেউ এক এক ওই ব্রিজ দিয়ে আসতো না। এভাবে গ্রামের মানুষ দিন কাটাতে লাগে। একদিন হঠাৎ ওই গ্রামের যে হুজুর ছিল, তিনি যে কবিরাজকে নিয়ে আসছিলেন, সে একদিন বাজার থেকে আসছিল। তার একটি সাইকেল ছিল। ওই ব্রিজের কাছাকাছি আসার পর তিনি সাইকেল থেকে নেমে সাইকেল হাত দিয়ে ঠেলে ব্রিজের উপর ওঠানোর চেষ্টা করছিলেন। আর ব্রিজের নিচ থেকে মাটি সরে গিয়েছিল, তাই সাইকেল চালিয়েও ব্রিজে ওঠা সম্ভব ছিল না। হাত দিয়ে সাইকেল ঠেলে ঠেলে ব্রিজের উপর ওঠানোর পর তিনি দেখতে পান ব্রিজের ওই মাথায় কেউ একজন বসে আছে। তিনি ব্রিজের মাঝামাঝি যাওয়ার পর দেখতে পান যে ওই বসে থাকা লোকটি উঠে দাঁড়িয়ে হুজুরের সামনাসামনি ব্রিজের মাথায় দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে বলছে, কিরে হুজুর, আমাকে তাড়ানোর জন্য কবিরাজ নিয়ে আসছিলি, তাড়াতে তো পারলি না আমাকে। হুজুর দেখতে পাই এটা সে আর কেউ না, এই হোসেন ভাই। হুজুর সাথে সাথে দোয়া পড়ে শূন্যের মাধ্যমে, মানে শূন্যেই একটা বৃত্ত অঙ্কন করে এবং ওই বৃত্তের ভিতরে হুজুর দাঁড়িয়ে পড়ে আর জোরে জোরে দোয়া দুরুদ পড়তে থাকেন। তখন এই হোসেন ভাই রূপী অবয়বটাকে হুজুর বলেন, তুই আমার কিছুই করতে পারবি না, আমার সাথে আল্লাহ আছেন। আর তুই কেন মানিক মিয়াকে মেরেছিস ওইভাবে? ও তোর কি ক্ষতি করেছিল? ওই অবয়বটা বলে, আমি মানিকের কাছে একটি মাছ চেয়েছিলাম, সে আমাকে দেয়নি। ও আমাকে এই মাছের লোভ দেখিয়ে তার বাড়ি পর্যন্ত নিয়ে যায়। সে নাকি রান্না করে আমাকে মাছ খাওয়াবে। কত বড় সাহস! সে জানে যে আমরা রান্না করা মাছ খাই না। আর আমার সাথে এই ধরনের প্রতারণা করার জন্যই আমি তাকে শাস্তি দিয়েছি, আর এখন তোকে দেব। আর তুই সেই শাস্তির ভয়ে জ্ঞান বৃত্ত অঙ্কন করলি, পারলে বৃত্ত থেকে বেরিয়ে আয়, আমার সাথে মোকাবেলা কর। হুজুর বলে, তুই পারলে আয় বৃত্তের ভিতর। এই বলে হুজুর জোরে জোরে আয়াতুল কুরসি পড়তে থাকেন। ওই অবয়ব ওখানে দাঁড়িয়ে বলতে থাকে, দেখি তুই কতক্ষণ এখানে থাকতে পারিস। এভাবে বেশ কিছুটা সময় পার হয়ে যায়। হঠাৎ হুজুর দেখতে পান যে দুজন লোক গল্প করতে বাজার থেকে ওই রাস্তা দিয়ে ফিরছেন। ওই লোক দুটো দেখতে পান ব্রিজের উপর কে যেন দাঁড়িয়ে আছে। তারা দূর থেকে ডাকতে লাগলো, এই কে দাঁড়িয়ে আছে রে, এই বলে ডাকতেছে। কারণ তাদের তো মনে ভয় ছিল যে ব্রিজের উপর কাউকে না কাউকে দেখা যায়, এই ধরনের সমস্যা হয়। তো দূর থেকে ইমাম সাহেব বলেন যে আমি আপনাদের ইমাম সাহেব। তো তারাও কাছে আসে, দেখে ইমাম সাহেব দাঁড়িয়ে আছেন। ইমাম সাহেবকে জিজ্ঞেস করতে লাগলেন, হুজুর এখানে দাঁড়িয়েছেন কেন? হুজুর এই কথা শুনতে পেয়ে হুজুর তার উনি দেখতে পেলেন সামনে আর কেউ নেই, মানে ওই জিনিসটা ওখান থেকে হাওয়া হয়ে গেছে। হুজুর তখন তাদের উত্তর দিলেন না, মানে তেমন কিছু বললেন না। সাইকেলটা চেন পড়ে গিয়েছিল এটা বললেন, তাই উঠানোর চেষ্টা করছেন, কারণ ওই অবস্থাতে এই কথাগুলো বললে তারাও ভয় পেতে পারেন। তো তারা একসাথে গ্রামের দিকে হাঁটা দিলেন। পরের দিন হুজুর গ্রামের মুরব্বীদের সব খুলে বললেন এবং ওনার সাথে রাত্রে এরকম হয়েছে, এটা যদি কিছু এখন করা না যায় তাহলে তো গ্রামের অনেক মানুষ ভয় পেয়ে মারা যাবেন। পরে গ্রামের মুরব্বীরা বলেন, তাহলে আপনি আপনার পরিচিত সেই কবিরাজকে ডাকেন। হুজুর কবিরাজকে ডাকেন, তিনি এসে বলেন, আচ্ছা আমাকে 2 দিন টাইম দেন, আমি আপনাদের গ্রামে 2 দিন থেকে এটার ব্যবস্থা করব। 2 দিন কবিরাজ গ্রামের সকল মুরব্বীদের ডেকে বলেন, আমি অনেক কষ্টে এই জিনের সাথে কথা বলেছি,
তাকে অনেকভাবে বুঝিয়েছি আপনাদের গ্রাম থেকে চলে যাওয়ার জন্য, কিন্তু সে কিছুতেই যেতে রাজি হচ্ছে না। এখন অনেকভাবে বোঝানোর পর সে দাবি করেছে একটি কালো ছাগল, 12টা ইলিশ মাছ, 20 কেজি মিষ্টি এবং 10 কেজি গরুর দুধ এগুলো তাকে দিতে হবে। এখন আপনারা যদি বলেন তাহলে আমি জিনের সাথে আবার কথা বলতে চাই। গ্রামের মুরব্বীরা সিদ্ধান্ত নেন, হ্যাঁ এগুলো আমরা দেব, আমাদের গ্রামের সুস্থভাবে মানুষ বসবাস করুক। একথা শুনে কবিরাজ সেদিন রাত্রে আবার সেই জিনকে ডাকেন, বলেন হ্যাঁ সব কিছু দেওয়া হবে তোর চাহিদা মতো। একথা শুনে জিন বলে আগামী বৃহস্পতিবার ওই ব্রিজের উপর রাত 3টা বাজে সব কিছু রেখে দিয়ে আসবি, তারপর থেকে আমি চলে যাব। জিনের কথা মতো সব কিছু নিয়ে বৃহস্পতিবার সেই কবিরাজ আর হুজুর দুজন মিলে ব্রিজের উপর এগুলো সব রেখে আসেন। এরপর কবিরাজ বলেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না, আলহামদুলিল্লাহ এখন আর কোনো সমস্যা নেই নাকি ওই ব্রিজে। তারপর থেকে ওই ব্রিজের নাম হয়ে যায় হোসেনের ব্রিজ, এখনো যেটা রয়েছে। প্রিয় লিসেনার্স, মূলত ওই দুবলার চর থেকে ওই জিনিসটা এই হোসেন ভাইয়ের সাথে এই গ্রামে চলে এসেছিল আর তারপরে সমস্যার সৃষ্টি করতে থাকে। হোসেনের ব্রিজ এখনো আছে। আর অসংখ্য ধন্যবাদ জুবাইর আহমেদ ভাইকে, প্রবাস জীবনের অনেক কাজের ফাঁকে কষ্ট করে ঘটনাটি লিখে পাঠিয়েছেন। জাযাকাল্লাহু খাইরান। প্রিয় লিসেনার্স, আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে চ্যানেলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আপনারা যারা ঘটনা পাঠাতে চান তারা লিখে অথবা রেকর্ড করে যে কোনোভাবে ঘটনা পাঠাতে পারবেন afnanthehorrorworld@gmail.com এই ইমেল অ্যাড্রেস। আর ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করে নিতে পারবেন। আর আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক কিন্তু আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে আপনারা আমাদের পরিবারের সদস্য হয়ে যেতে পারবেন। আজকে লাইভটা যারা দেখলেন, যারা লাইভ শুনছেন বা যারা পরবর্তীতে শুনেছেন বা শুনবেন, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের এই লিঙ্কটা কিন্তু আপনারা শেয়ার করতে ভুলবেন না। প্রিয় লিসেনার্স, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান দ্য হরর ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম।